ক্লাসে যেটা করেছি আমি শুরু করেছি কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন আলোচনা শুরু করেছি। In coordinate representation, ধরো particle is moving in one dimension, ওটা ধরো x axis, তাহলে আমি এই আইগেন কেট x গুলোকে আমি আমার বেসিস হিসাবে ধরেছি। These ket x, these are eigenkets of the position operator. পার্টিকেলটা যদি x axis এ কনফাইন থাকে, ওই x axis এর x coordinate আমি মেজার করতে পারবো। Corresponding to x coordinate of the position of the particle, there is an operator x hat. পরে দেখবো, it's one of the postulates of quantum mechanics. x hat এর কিছু আইগেনকেট আছে, সেই আইগেনকেটকে বলছি ছোট হাতের x. ছোট হাতের vary from minus infinity to plus infinity. So operator x, which is the operator corresponding to the coordinate x. ছোট হাতের x coordinate x একটা সংখ্যা, ওটার corresponding একটা অপারেটর আছে। ওকে, আর x ভ্যারি করতে পারে from minus infinity to plus infinity. So operator x acting on ket x gives me x times ket x. x হয়তো ভ্যারি করে between, হতে পারে minus infinity to plus infinity x ভ্যারি করে, অথবা একটা ফাইনাইট রিজিয়নে ভ্যারি করতে পারে। ওকে, these are eigenkets of the position operator. Ket x are eigenkets of position operator. So x operator acting on ket x gives me number x times ket x. এই যে কেটটাকে, যেহেতু এই কেটটা is an eigenket with eigenvalue ছোট হাতের x, এই নাম্বার ছোট হাতের x দিয়েই আমি আইগেনকেটটাকে লেবেল করেছি। এটা হচ্ছে অপারেটর x বড় হাতের। আমি আমার নোটে এক্সটা বড় হাতের দিয়েছি, একই কথা উপরে চিহ্ন দিয়েছি। এখন বড় হাত উপরে যদি এই হ্যাট চিহ্ন দাও, তাহলে আর বড় হাত ছোট হাত করে কি লাভ? ছোট হাত দিয়ে এক্স দিলেই যথেষ্ট, তোমার যেটা সুবিধা। এই বেসিস ব্যবহার করে আমরা একটা হিলবার্ট স্পেসের একটা আরবিট্রারি কেটকে এক্সপ্যান্ড করেছি। এটা যদি বেসিস কেট হয়, তাহলে কমপ্লিট কন্ডিশন কি? Completeness condition identity is equal to ket x bra x, এটা একটা অপারেটর ইন্টিগ্রেটেড ওভার অল x, ধরো মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি। এটাই হচ্ছে আইডেন্টিটি অপারেটর। দিস ইজ দ্য কমপ্লিটনেস কন্ডিশন। This equation tells me that any ket A in the Hilbert space, in the vector space, can be expanded in terms of the basis kets x. তাহলে এইভাবে লিখবো, এর বাঁ পাশে আইডেন্টিটি বসিয়ে দাও, তাহলে কি পাচ্ছ? dx get x। xটা তো এখন কন্টিনিউয়াস, x is a continuous variable, continuous real variable. So this এই জিনিসটা x, এটাকে বলবো আমি is a function of x. ফাংশনটা কমপ্লেক্স হতে পারে, but x is real. So it is a complex valued function, complex valued function of the real variable x. এই ফাংশনটাকে বলা হবে ওয়েভ ফাংশন of the ket A, wave function of the ket A in coordinate representation, wave function in coordinate representation, অথবা wave function in coordinate space, যাই বলো না কেন। আর এটাকে অনেকে এইভাবে প্রকাশ করে, wave function is a function x, size a complex function, আর a particle state অথবা an arbitrary vector in Hilbert space. আমরা পরে দেখব যে কোনো কিছু স্টেট ইজ রিপ্রেজেন্টেড বাই এ ভেক্টর ইন হিলবার্ট স্পেস। এইভাবে করতে পারতাম, এইভাবে করলে একটু কমপ্লিকেটেড হয়ে যায়। এখানে আবার কেট চিহ্ন দিতে হয়, এটা হয় লিখলেই হয় সাই এ অফ এক্স। এখানে এর মধ্যে কেট চিহ্ন দিলে সাবস্ক্রিপ্ট আবার একটু
হিজিবিজি হয়ে যায়। এটাতেই বোঝা যাচ্ছে পার্টিকেলটা একটা স্টেট ভেক্টর, একটা ভেক্টর নিয়েছে, একটা কেট নিয়েছে, কেটে কেটে কুড বি এ স্টেট অফ দ্য পার্টিকেল। কেট এর ওয়েভ ফাংশন হচ্ছে psi a of x। ওকে, এভাবে প্রকাশ করতে পারি। ওকে, ইটস এ কমপ্লেক্স ভ্যালুড ফাংশন। এটার ইন্টারপ্রিটেশন কি? এটা একটা পস্টুলেট, কোয়ান্টাম মেকানিক্স এর পস্টুলেট, যেটা পরের চ্যাপ্টারে বিস্তারিত আলোচিত হবে। এই কথাটা একটু আগে বলে নেই। It's an overlap between ket A and ket x. It's a scalar product between ket x and ket A. এটাকে এইভাবে লেখে bra x ket A. It's a complex function of x. এটাকে যদি মডুলাস স্কয়ার করি, it's modular squared dx যদি করি, এটার একটা ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন আছে according to quantum mechanics. Is the probability. It is the probability, আমি লিখি দেখো, এটা is important. Probability that the particle is located, that the particle is located within x to x plus dx when the state of the particle is ket A. একটা পার্টিকেল একটা নির্দিষ্ট স্টেটে আছে, নির্দিষ্ট দশায় আছে। That state corresponds to a vector or a ket A in Hilbert space. Ket এর ওয়েভ ফাংশন যদি নাও, ওটাকে স্কোয়ার করে dx দিয়ে গুণ দাও, কারণ x টা তো কন্টিনিউয়াস। dx দিয়ে গুণ দিলে is the probability that the particle is located within x to x plus dx, এক ক্ষুদ্র interval within x to x plus dx when the state of the particle is A. এটাকে যদি বলি আমি dp, dp is the probability, infinitesimal probability that the particle in the state ket A will be found when I do an experiment in the interval x to x plus dx. তাহলে dp কে যদি dx দিয়ে ভাগ দাও, dp কে যদি dx দিয়ে ভাগ দাও, তাহলে কি পাচ্ছি? dp by dx is equal to mod x by a squared. এই পুরো জিনিসটাকে বলে probability density, probability per unit length, probability per unit x, per unit length, that the particle is found at x. তাহলে এই ডেনসিটিকে যদি dx দিয়ে গুণ দাও, এটা তো probability density. It is the probability that the particle, probability dp হচ্ছে probability per unit time, probability that the particle is found at x per unit distance. এটাকে যদি সরি পুরোটা is the probability density, আবার বলো, is the probability per unit distance that the particle is located at x. এটাকে একটা ক্ষুদ্র ডিস্টেন্স দিয়ে যদি গুণ দাও, তাহলে এটা পাচ্ছ dp। তো dpটা কি? dp is the probability that the particle is found dx. ওইটাই সমান সমান এইটা। তাহলে ওয়েভ ফাংশন যেটা আছে, ওয়েভ ফাংশনের মডুলাস করে স্কয়ার করা, ওটাকে বলে প্রবাবিলিটি ডেনসিটি। ওটাকে যদি প্রবাবিলিটি ডেনসিটি বলে, তাহলে ওয়েভ ফাংশনকে কি বলে? এটা তো ওয়েভ ফাংশন, যেটা একটা কমপ্লেক্স ফাংশন, যেটাকে আমি psi a of x দিয়ে প্রকাশ করেছি। এটাকে বলা হবে অ্যামপ্লিটিউড, এটাকে বলা হবে অ্যামপ্লিটিউড। ওয়েভ ফাংশন ইজ অ্যান অ্যামপ্লিটিউড। কিসের অ্যামপ্লিটিউড? এটার অ্যামপ্লিটিউড। এটা কি? অ্যামপ্লিটিউড অফ দ্য প্রবাবিলিটি ডেনসিটি। ওয়েভ ফাংশনের মডুলাস করে স্কয়ার করলে প্রবাবিলিটি ডেনসিটি পাচ্ছ। অবশ্য প্রবাবিলিটি ডেনসিটিকে পরবর্তীতে dx দিয়ে গুণ দিলে
you get the probability for finding the particle between x to x plus dx. তাহলে wave function modular square is the probability density for finding the particle at x. Or wave function ke bola hobe, it is the amplitude of the probability density for finding the particle at x. Amplitude bola hocche tar karon eta square korte hobe, ebong jehetu eta complex তাহলে মডুলাস করে স্কয়ার করতে হবে, কারণ প্রবাবিলিটি সবসময় রিয়েল, প্রবাবিলিটি অথবা প্রবাবিলিটি ডেন্সিটি কখনো কমপ্লেক্স হয় না। সুতরাং কিন্তু ওয়েভ ফাংশনটা ইজ এ কমপ্লেক্স ফাংশন। এখান থেকে প্রবাবিলিটি আনতে গেলে কি করতে হবে, এটার মডুলাস করে স্কয়ার করতে হবে। ওয়েভ ফাংশনের মডুলাস করে স্কয়ার করলে আমি পাবো প্রবাবিলিটি ডেন্সিটি ফর ফাইন্ডিং দ্য পার্টিকেল এট এক্স। এই যে ওয়েভ ফাংশন এট এক্স, এক্স বিন্দুতে ওয়েভ ফাংশন যেটা আছে সেটা কমপ্লেক্স, সেই কমপ্লেক্সে মডুলাস স্কয়ার করলে আমি পাবো probability density of finding the particle at x. So wave function is the amplitude of the probability density for locating the particle at a certain x. Okay, এটা কিন্তু কোয়ান্টাম মেকানিক্স এর একটা পস্টুলেট। এটা বিস্তারিত আমরা আলোচনা করব আগামী পরের চ্যাপ্টারে। এখন ধরো what is the normalization for the basis states? আমি করছি normalization of the basis vectors অথবা ওদেরকে বলে states, basis vectors। এগুলো হচ্ছে basis vector। ধরো যে কোনো একটা স্টেট যদি আমি নেই, এটাকে লিখবো আমি এভাবে, আগে লিখেছি কেট এক্স ব্রা এক্স এ। আমি এটা যদি লিখি এক্স এর পরিবর্তে যদি আমি এক্স প্রাইম লিখি, আমি কোনো ভুল করলাম কি? না, কোনো ভুল না, কারণ এগুলো তো ডামি ভ্যারিয়েবল। এক্স লেখো, এক্স প্রাইম লেখো, এক্স ডাবল প্রাইম লেখো। আমার ইন্টারনেট কানেকশন আনস্টেবল, ডিপার্টমেন্ট আনস্টেবল, আচ্ছা একই কথা। তাহলে এটাকে, এই ইকুয়েশনটাকে যদি আমি কেট এক্স দিয়ে স্কেলার প্রোডাক্ট নিয়ে নেই, এটাতে আমি পরের স্টেপে যদি এটা করি dx prime ket x bra x prime ket x, এটা একটা সংখ্যা, কমপ্লেক্স সংখ্যা। লেফট হ্যান্ড সাইড একটা কমপ্লেক্স সংখ্যা। লেফট হ্যান্ড সাইডটা ইজ এ ফাংশন অফ x, রাইট? ফাংশন অফ x psi a of x লিখলাম ইকুয়াল টু dx prime bra x ket x prime, এটা ফাংশন, একই ফাংশন, বাঁ দিকের ফাংশন, বাট x প্রাইম, কারণ এখানে ket x, আর এটা হচ্ছে একই ফাংশন বাট এট x প্রাইম। একটা ফাংশন তুমি নিলে সেটা হচ্ছে psi sub a, ওই ফাংশনটাকে x এই জিনিস দিয়ে গুণ দিয়ে x প্রাইমের উপরে ইন্টিগ্রেশন করার পরে x প্রাইম উঠে যাবে, থাকবে একটা ফাংশন অফ x। এটা হচ্ছে এই অরিজিনাল ফাংশনের মান এট দ্য পয়েন্ট x। এটা যদি হতে হয় তাহলে what is the scalar product between bra x and ket x? It must be delta x minus x prime, কারণ delta x minus x prime হলো তো right hand side equal to left hand side হয়। ওকে, তাহলে it is not normalized to 1. x prime, x এবং x prime যদি শূন্য না হয়, x এবং x prime যদি শূন্য না হয়, এটা 0। আর x এবং x prime যদি শূন্য হয়, এটা ইনফিনিটি। তার মানে এটা তো একটা ডেল্টা ফাংশন। ওকে, তার মানে এটা x x যদি হয়, এটা হচ্ছে ডেল্টা 0 তে ইনফিনিটি। তার মানে এই কেটস গুলো নট নরমালাইজেবল, নট
নরমালাইজেবল, এরা ম্যাথমেটিক্যালি নরমালাইজেবল নয়। তার মানে হচ্ছে কেট এক্স বাই এক্স এটা 1 নয়। 1 হলে বলতাম এটা নরমালাইজড, 1 হবে না, এটা ইনফিনিটি। এক্স এক্স যদি ফাইনাইট হতো তাহলে ওই এক্সটাকে গুণ একটা সংখ্যা দিয়ে গুণ ভাগ দিয়ে 1 করে নিতে পারতাম। এখন তো এক্স এক্স এর স্কেলার প্রোডাক্ট ইজ ইনফিনিটি, তাহলে ওইটা যদি করি এক্স এর নর্ম, কেট এক্স এর নর্ম, ওটা সংজ্ঞা কি? স্কয়ার রুট অফ স্কেলার প্রোডাক্ট অফ এক্স কেট এক্স উইথ ইটসেলফ, এটা তো ইনফিনিটি, তাহলে নর্ম ইজ ইনফিনিটি। ইটস নট নরমালাইজেবল, ইট ইজ নট নরমালাইজেবল। আমরা অনেক সময় অনেকে বলে these kets what the eigenvalue, these eigenkets what the eigenvalue are continuous, they are not normalizable, but they are normalizable to a delta function. They are not normalizable to unity, but they are normalizable to a delta function. As a ket x bra x prime, bra x ket x prime equal to delta x minus x prime. এটা যখন হবে তখন normalizable to a delta function, not normalizable to 1. Okay, তাহলে এগুলো একটা প্রবলেমেটিক স্টেটস। এই কেট এক্স গুলো নরমালি ভেক্টর স্পেসের অংশ নয়, যদিও কেট এক্স গুলো নরমালাইজেবল নয়, কিন্তু কেট এক্স গুলোকে দিয়ে আমি একটা নরমালাইজেবল ভেক্টরকে এক্সপ্যান্ড করতে পারি। They have a good role, they have an important role to play, this ket x. They form a basis. যদিও ket x গুলো নিজেরা নরমালাইজেবল নয়, একটা নরমালাইজড স্টেট ভেক্টরকে ket a কে আমি এটার সাপেক্ষে এক্সপ্যান্ড করে লিখতেই পারি। So only purpose of these basis ket x is that they'll be used as a basis to expand an arbitrary state, an arbitrary ket or arbitrary vector in the Hilbert space. That arbitrary vector ket A itself is normalized, can be normalizable. It's a non-finite. যে কোনো ভেক্টর যার নন ফাইনাইট সেগুলোকে এই কেট এক্স এর সাপেক্ষে এক্সপ্যান্ড করা যাবে। অনেকে বলে যে তাহলে কেট এক্স গুলোকে ভেক্টর স্পেসের অংশ করে নাও। ভেক্টর স্পেসের অংশ করে নিলে তাহলে আমার ভেক্টর স্পেসটা একটু বর্ধিত ভেক্টর স্পেস করলাম, ওটাকে বলা হলো যে অগমেন্টেড ভেক্টর স্পেস। সেটাকে অনেকে বলে যে ফিজিক্যাল ভেক্টর স্পেস। ফিজিক্সটা এটা বের করেছে, ম্যাথমেটিশিয়ানরা খুব খেপে যায় ফিজিক্যাল ভেক্টর স্পেস আবার কি। ভেক্টর স্পেস হিলবার্ট স্পেস তো আমাদের আবিষ্কার। হিলবার্ট স্পেসে প্রতিটা ভেক্টর ইজ নরমালাইজেবল, প্রতিটা ভেক্টরের নন ফাইনাইট। তুমি এখন কিছু ভেক্টর দিয়ে দিচ্ছ, এই কেট এক্স গুলো দিচ্ছ যেগুলোর নর্ম ফাইনাইট নয়, এগুলো হিলবার্ট স্পেসের অংশ কেন হবে? আমরা বললাম যেহেতু হিলবার্ট স্পেসের একটা ভেক্টরকে এই ভেক্টর দিয়ে এক্সপ্যান্ড করে লেখা যায়, এই ভেক্টরগুলো হিলবার্ট স্পেস থাকুক, অসুবিধা কোথায়? ওকে, হিলবার্ট স্পেসে এমন করে নিলাম, সঙ্গে এমন দিলাম যে হিলবার্ট স্পেসে প্রতিটা ভেক্টরের নর্ম যে ফাইনাইট হতে হবে এমন কোনো কথা নেই। কিছু ভেক্টর থাকতে পারে তারা বেসিস ভেক্টর হিসাবে কাজ করবে, তাদের নর্ম ইনফিনিটি হলেও কোনো অসুবিধা নেই। ওকে, কোয়ান্টাম মেকানিক্সের প্রথম পস্তুলেটে বলে যে একটা পার্টিকেল যদি থাকে, পার্টিকেলটার স্টেটের বাংলা হচ্ছে দশা। Corresponding to the state of the particle, there is a vector in Hilbert space. That vector is A. আমার পার্টিকেলটা এমন একটা স্টেটে আছে, corresponding to that state, there is a vector represented by ket A. Okay, ket A in Hilbert space. A is a state vector. Ket A is a state vector. State vector এমন হতে হবে যে স্টেট ভেক্টর গুলো হতে হবে ফাইনাইট। স্টেট ভেক্টর নর্ম হতে হবে ফাইনাইট। ফাইনাইট হলে এটাকে আমি 1ও করে ফেলতে পারবো। স্টেট ভেক্টরকে একটা সংখ্যা দিয়ে গুণ ভাগ দিয়ে নতুন স্টেট ভেক্টর যেটা পাবো সেটা নর্ম হবে 1, নরমালাইজ করে নিতে পারবো। সো a normalizable ket can represent a state vector of the particle.
এই কেটগুলো এই কেটগুলো আমার হিলবার্ট স্পেসে আছে, কেট এক্স। আমি তো অ্যাজ এ ফিজিসিস্ট অগমেন্টেড হিলবার্ট স্পেস করে ফেলছি, ফিজিক্যাল হিলবার্ট স্পেস করে ফেলছি। হিলবার্ট স্পেসে কেট এক্সও আছে। কেট এক্স কি? কেট এক্স কি একটা পার্টিকেলের স্টেট হতে পারে কি? আমি বলবো না, পারবে না। কেট এক্স যদি একটা পার্টিকেলের স্টেট ভেক্টর হয়, স্টেট হয়, সেই স্টেট ভেক্টরের করসপন্ডিং ওয়েভ ফাংশন কি? ধরো আমি আবার বলি, একটা পার্টিকেলের স্টেট যদি হয় এ, সেই স্টেটের করসপন্ডিং ওয়েভ ফাংশন হচ্ছে এটা, ইটস এ ফাংশন অফ এক্স, একটা প্রপার ফাংশন অফ এক্স। প্রতিটা এক্সে এটা একটা মান আছে। এখন বলো, এখন যদি বলি একটা পার্টিকেলের স্টেট ভেক্টর হচ্ছে এক্স নট, ধরো ওই যে কেটগুলো আছে এক্স, ওটার মধ্যে থেকে একটা নিলাম, এক্স গুলো তো একটা কন্টিনিউয়াম, এই কন্টিনিউয়াম মধ্যে এক্স নট নিলাম। ধরো কেট এক্স নট ইজ এ স্টেট ভেক্টর অফ দ্য পার্টিকেল। যখন পার্টিকেলটা যখন এই স্টেটে আছে, এই ভেক্টরের করসপন্ডিং ওয়েভ ফাংশন কত? এটা ইটস অলসো এ ফাংশন অফ এক্স। কেমন ধরনের ফাংশন অফ এক্স? ইটস এ ফাংশন, এটা বলতে পারতাম wave function is a function of x when the state is ket x naught. But এটা তো অদ্ভুত ফাংশন, এটা তো ডেল্টা ফাংশন। ডেল্টা ফাংশন তো প্রচলিত অর্থে ফাংশন নয়। এই ওয়েভ ফাংশন তুমি যদি এখন প্লট করো as a function of x, x not fixed, কিন্তু it has become a function of x. Wave function is a function of x. If I plot the state vector psi ket x naught, এই স্টেটে পার্টিকেল টু ওয়েভ ফাংশন যদি আমি প্লট করতে চাই, তাহলে কি হবে? সব জায়গায় জিরো। শুধু এক্স এর মান যখন এক্স নট, তখন এটা জিরো নয়, আর সব জায়গায় জিরো। আর এই ফাংশনটা নর্মালাইজড, রাইট? ওকে, জিরো, ঠিক আছে। তার মানে দিস ইজ এ লোকালাইজড ফাংশন, লোকালাইজড এট দ্য পয়েন্ট এক্স নট। তার মানে আমি বলতে চাই একটা পার্টিকেলের স্টেট ভেক্টর যদি হয় এক্স নট, that vector, that state corresponds to the particle being localized exactly at the point x naught. যদি পার্টিকেলটার স্টেট ভেক্টর হতো ket x naught, ket x naught এর corresponding wave function হচ্ছে delta x minus x naught, তাহলে this corresponds to a particle exactly localized at the point x equal to x naught. তার মানে পার্টিকেলটার পজিশনের কোনো আনসার্টিনিটি নেই, একটু এদিক ওদিক পজিশনটা হতে পারে, আনসার্টিনিটি কোনো, পার্টিকেলের পজিশনের কোনো আনসার্টেনিটি নাই, পার্টিকেলের পজিশনের কোনো আনসার্টেনিটি নাই যখন পার্টিকেলের স্টেট ভেক্টর হবে ket x naught, কারণ ইটস পারফেক্টলি লোকালাইজড এট দ্য পয়েন্ট x naught। এই ধরনের স্টেট যেখানে পার্টিকেলটা এক্স্যাক্টলি লোকালাইজড এট a fixed point is not physically realizable according to the uncertainty principle of physics, of quantum mechanics. আমরা পরবর্তীতে যখন আনসার্টেনিটি প্রিন্সিপাল আনসার্টেনিটি প্রিন্সিপাল যখন ডিরাইভ করব, আলোচনা করব, তখন দেখব যে একটা পার্টিকেলকে এক্স্যাক্টলি 100% লোকালাইজ করা যায় না। একটা পার্টিকেল যদি বলি এক্স্যাক্টলি আমি নিশ্চিতভাবে জানি এক্স নট লোকেশনে আছে, তখন এই পার্টিকেলটার পজিশনের আনসার্টেনিটি জিরো। এরকম স্টেট ফিজিক্যালি বাস্তবে আমি গঠন করতে পারি না, ইটস নট ফিজিক্যালি রিয়ালাইজেবল। কারণ আমি দেখব যে আনসার্টেনিটি প্রিন্সিপাল ব্যবহার করে, হাইজেনবার্গের অনিশ্চয়তার সূত্র ব্যবহার করে আমি দেখব এই ধরনের একটা স্টেট যদি আমি গঠন করতে চাই, কোন ধরনের স্টেট? একটা পার্টিকেল একটা নির্দিষ্ট এক বিন্দুতে অবস্থান করছে, তার মানে সেই পার্টিকেলটার পজিশনের লোকেশনে কোনো আনসার্টেনিটি নাই, কোনো অনিশ্চয়তা নাই। সেই ধরনের স্টেট গঠন করতে আমার ইনফিনিট এনার্জি লাগে ফর্মালি। সেটা যেহেতু আমি কখনো দিতে পারবো না, এই ধরনের স্টেট কখনো ফিজিক্যালি রিয়েলাইজেবল নয়।
তাহলে এই স্টেটস গুলো, এই কেটস গুলো ক্যানট বি এ ফিজিক্যাল স্টেট। এই যে বেসিস কেট গুলো আছে, কেট এক্স, এই কেটস গুলো কখনো একটা ফিজিক্যাল স্টেট হতে পারে না একটা পার্টিকেলের, কিন্তু they can act as a basis for a physical state. এই জন্যই এই কেটস গুলো, কেটেক্স গুলো এত গুরুত্বপূর্ণ, বিকজ they can act as a basis. ওকে, আমি পরের পাতায় যাচ্ছি। এখন নোটেশন, এখন কিছু নোটেশন নিয়ে আলোচনা করছি আমি। নোটেশনাল, আমার পার্টিকেল তো ওয়ান ডাইমেনশনে মুভ করে না, নর্মালি 3 ডাইমেনশনে মুভ করে। তাহলে 3D মোশন যদি হয়, তাহলে আমার 3টা অপারেটর লাগবে, 3টা কোঅর্ডিনেট আছে এক্স ওয়াই জেড, 3টাই কিন্তু আমি মেজার করতে পারি। একটা পার্টিকেলের অবস্থান, লোকেশন যখন আমি মেজার করি, তখন 3টা কোঅর্ডিনেট মেজার করি, এক্স ওয়াই জেড হচ্ছে মেজারেবল অথবা ডাইনামিক্যাল ভ্যারিয়েবল, যাই বলো না কেন, এগুলো হচ্ছে মেজারেবল কোয়ান্টিটিস, যেগুলো আমি এক্সপেরিমেন্টালি মেজার করতে পারি। আর যে সমস্ত সংখ্যাকে আমি এক্সপেরিমেন্টালি মেজার করতে পারি, সেগুলোকে অনেকে বলে ডাইনামিক্যাল ভ্যারিয়েবলস অলসো। এবং কোয়ান্টাম মেকানিক্সের একটা পস্টুলেট অনুযায়ী, corresponding to every dynamical variable, এখানে 3টা আছে, there is a corresponding Hermitian operator. x এর corresponding একটা অপারেটর আছে x hat, এটা পস্টুলেট যখন আলোচনা করব তখন আরো বিস্তারিত আলোচিত হবে। y corresponding আছে y hat, z এর corresponding একটা অপারেটর আছে z hat, 3টা অপারেটর আছে এখন x hat, y hat, z hat। আমার নোটে এই x গুলোকে বড় হাতে লিখেছি অপারেটর রিপ্রেজেন্ট করার জন্য, আবার হ্যাটও দিয়েছি। তো হ্যাট দিলে বড় হাতে এক্স না লিখলেও চলবে, হ্যাট দিয়ে দেখেই বুঝবে যে এটা অপারেটর। এখন দেখো এক্স হ্যাট কেট এক্স ইকুয়াল টু এক্স টাইমস কেট এক্স। কেট এক্স গুলো হচ্ছে আইগেন কেট অফ অপারেটর এক্স। ওয়াই হ্যাট কেট ওয়াই ইজ ওয়াই টাইমস কেট ওয়াই। Z hat get Z, Z times get Z. কারণ x তো ভ্যারি করতে পারে বিটুইন -ইনফিনিটি টু +ইনফিনিটি, y ও ভ্যারি করতে পারে বিটুইন -ইনফিনিটি টু +ইনফিনিটি, z ও তাই। ফলে x, y, z তিনটাই they vary continuously, they form a continuum. এখন আমি একটা ভেক্টর পজিশন অপারেটর ডিফাইন করি, r is a vector। আর কি আমি এভাবে লিখতে পারতাম, i hat x plus j hat y plus k hat z, এটা হচ্ছে position vector of the particle. Corresponding to the position vector, I can define an operator, a vector operator. কিভাবে ডিফাইন করব, এই x y z কে বলা হবে আইগেন ভ্যালুজ, এগুলো সংখ্যা, রিয়েল সংখ্যা। এই রিয়েল সংখ্যার করসপন্ডিং x অপারেটর বসিয়ে দাও, যে y অপারেটর, কে z অপারেটর। তাহলে এভাবে যদি করি তাহলে r is an operator। এখন আমি এটা করি, একটা ভেক্টর ডিফাইন করি, একটা কেটও কিন্তু একটা ভেক্টর, হিলবার্ট স্পেসের ভেক্টর। আর এই আরটাও একটা ভেক্টর, এটা হচ্ছে হিলবার্ট স্পেসের ভেক্টর না। এই আরটা কোন স্পেসের ভেক্টর? এটা ইউক্লিডিয়ান, 3 ডাইমেনশনাল ইউক্লিডিয়ান স্পেসের ভেক্টর। আর হিলবার্ট স্পেসের ভেক্টর হচ্ছে ধরো কেট এটা হচ্ছে হিলবার্ট স্পেসের ভেক্টর। This vector corresponds to the particle being located at the location R vector in Euclidean 3 space. তাহলে এটাকে আমি এভাবে লিখব, ket x গুণ ket y গুণ ket z। এই গুণ চিহ্ন দেব না, জাস্ট x y, এটাকে বলে আউটার প্রোডাক্ট করে লিখলাম।
ওকে, ইনার প্রোডাক্ট করলে একটা সংখ্যা দেয়, কিন্তু এই কেট এক্স, কেট ওয়াই, কেট জেড করে এগুলোর আউটার প্রোডাক্ট করে আরেকটা কেট পেলাম, আরেকটা বড় হিলবার্ট স্পেস পেলাম। আমি একটা বড় হিলবার্ট স্পেস ইয়ে করছি, সে বড় হিলবার্ট স্পেসের বেসিস হচ্ছে কেট এক্স গুণ কেট ওয়াই গুণ কেট জেড, সেটাকে সংক্ষিপ্ত আকারে লেখা হলো কেটা। এগুলো ম্যাথমেটিক্যাল নাইসিটিস, নোটেশনের নাইসিটিস, এগুলো একটু একটু ঘটে থাকলে কোনো অসুবিধা নেই। কেটা, তাহলে আমি বলতে পারি যে ওই আর অপারেটর অ্যাক্টিং অন কেটার ভেক্টর gives me r times কেটা। এটা হচ্ছে কারণ দেখো এটা এটা কিভাবে হলো, দেখো লেফট হ্যান্ড সাইডটা দেখো এইভাবে, আর অপারেটর অ্যাক্টিং অন কেটা। আর অপারেটর তো হচ্ছে আই হ্যাট এক্স অপারেটর প্লাস জে হ্যাট ওয়াই অপারেটর। আনফরচুনেটলি এই হ্যাট চিহ্ন দুই অর্থে ব্যবহৃত হচ্ছে এখানে। আই এর উপরে হ্যাট মানে আই অপারেটর না, আই ইউনিট ভেক্টর ইন ইউক্লিডিয়ান ফ্রি স্পেস। এক্স এর উপরে অপারেটর মানে হ্যাট মানে এক্স অপারেটর, এটা ইউনিট ভেক্টর না। এখানে তোমার কনটেক্সট থেকে বুঝতে হবে যে এখানে ক্ল্যাশ অফ নোটেশন। আই হ্যাট দিয়ে ইউনিট ভেক্টর বোঝাচ্ছে এক্স অ্যাক্সিস, এক্স হ্যাট দিয়েও কিন্তু আমরা মাঝে মধ্যে বুঝাই ইউনিট ভেক্টর রং এক্স অ্যাক্সিস, কিন্তু এই কনটেক্সটে এক্স এর উপরে হ্যাট দিয়ে সেটা বোঝাচ্ছি না, এর উপরে হ্যাট দিয়ে বোঝাচ্ছি এক্স অপারেটর corresponding to variable x, x hat. So j hat y operator, k hat z operator acting on ket x, ket y, ket z. এখন দেখো x operator acting on পুরোটা, এই পুরোটার মধ্যে তিনটা ফ্যাক্টর আছে x y z। x operator শুধু এটার উপরে অ্যাক্ট করবে, y এবং z এর উপরে কোনো অ্যাকশনই থাকবে না। এই x operator কোনো অ্যাকশন নেই on ket y and ket z. X operator only acts on ket x. Ket x দিয়ে কি দেয়, আর y z তো সঙ্গেই আছে। সিমিলারলি y অপারেটর যখন এই পুরো স্টেটের উপরে অ্যাক্ট করবে, এই স্টেটের তিনটা ভাগ আছে, তিনটা ভাগের মধ্যে y operator will act only on ket y. It will not act on ket x or ket z. তাহলে y আর x z তো আগের মতোই আছে, তাহলে y আমি পাবো y টাইমস কেটা, এখানে পাবো x টাইমস কেটা। Similarly z operator acting on this gives me z times ket z. তাহলে এটা কি হচ্ছে, I hat x, j hat y plus k hat z. এখন কিন্তু এই x y z হচ্ছে নাম্বারস টাইমস r, এটা হচ্ছে r। ওকে, তাহলে r operator acting on কেটা gives me কেটা, okay, gives me r times কেটা। এটা কিন্তু রেডিয়াস ভেক্টর ইন ইউক্লিডিয়ান ফ্রি স্পেস, আর এটাও একটা ভেক্টর। কেটা ইজ এ ভেক্টর ইন হিলবার্ট স্পেস। এই আরটা তো হচ্ছে এই যে এখানে যেটা লেখা আছে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড হচ্ছে তিনটা রিয়েল সংখ্যা। তাহলে দিস ইজ এ ভেক্টর ইন ইউক্লিডিয়ান ফ্রি স্পেস। ইউক্লিডিয়ান ফ্রি স্পেসে তোমার যদি এক্স ওয়াই জেড অ্যাক্সিস থাকে, একটা বিন্দু আছে পি, বিন্দুটার তিনটা কোঅর্ডিনেট আছে এক্স ওয়াই জেড। এই অরিজিন থেকে বিন্দু পর্যন্ত যে ভেক্টর সেটা আর। তাহলে এখানে ছোট হাতের আর হচ্ছে রেডিয়াস ভেক্টর কোন স্পেস, এক্স ওয়াই জেড স্পেসে। এটাকে বলে ইউক্লিডিয়ান ফ্রি স্পেস। ইউক্লিডিয়ান স্পেস, ফ্রি স্পেস মানে থ্রি ডাইমেনশনাল স্পেস, কারণ আমরা অনেক সময় ওয়ান ডাইমেনশনের কাজ করি, টু ডাইমেনশনের কাজ করি। সো আর অপারেটর অ্যাক্টিং অন কেটা, কেটা is also called a vector. It's a vector in Hilbert space. Gives me r times কেটা। এই r যেটা, এটা is a vector in Euclidean free space times কেটা। Keter is a vector in the Hilbert space. Okay. আমি আমার বেসিস না হবে
এই ভেক্টরগুলোকে বেসিস নেওয়া হবে। আর দিস ইজ মাই বেসিস। খেয়াল রাখো আর এর তিনটা ফ্যাক্টর আছে, এক্স ওয়াই জেড। তিনটা কেটে আউটার প্রোডাক্ট আর গুলো পাওয়া যাচ্ছে, এগুলোকে বেসিস আকারে ব্যবহার করব। তাহলে কমপ্লিটনেস কিভাবে লিখব? কেট আর ব্রা আর ডি কিউবড আর, এটা হচ্ছে আইডেন্টিটি অপারেটর, এটা হচ্ছে কমপ্লিটনেস কন্ডিশন। অর্থোগোনালিটি কিভাবে লিখব? ব্রা আর কেট আর প্রাইম। খেয়াল রাখো, এটা তো আসলে আমি এটা বারবার বলি, এটা যেভাবে লিখছি এটা হচ্ছে অপারেশন অফ ব্রা আর অন কেট আর প্রাইম, এটা বলতে পারি। এটা আসলে স্কেলার প্রোডাক্ট, স্কেলার প্রোডাক্ট বিটুইন কেট আর and get r prime. ওকে, স্কেলার প্রোডাক্টের মান নির্ভর করবে কোন ভেক্টরটাকে তুমি কমার বাম পাশে দিয়েছো, কোনটাকে ডান দিকে দিয়েছো। এই অর্ডার যদি উল্টা করে দাও তাহলে একটা কমপ্লেক্স কনজুগেশন হবে। এটাই তো মানে, এটা হয়ে যাবে ডেল্টা আর মাইনাস আর প্রাইম। এটা হচ্ছে 3 ডাইমেনশনাল ডেল্টা ফাংশন। ডেল্টা আর মাইনাস আর প্রাইম মানে হচ্ছে এটা ডেল্টা এক্স মাইনাস এক্স প্রাইম, ডেল্টা y minus y prime, delta z minus z prime, এটা মানে হচ্ছে এটা। যেহেতু এটা 3 ডাইমেনশনাল ডেল্টা ফাংশন, আমি বুঝলাম কিভাবে এটা 3 ডাইমেনশনাল ডেল্টা ফাংশন? এই আর্গুমেন্ট দেখে। আর্গুমেন্টে দেখলো ভেক্টর, অনেকে আবার এখানে একটা 3ও দিয়ে দেয়, 3। এই বারবার 3 দেওয়ার দরকার নেই, আর্গুমেন্ট দেখে যখন বুঝতে পারবো এটা 3 ডাইমেনশনাল, এখানে 3 দিয়ে আবার দ্বিতীয়বার বোঝানোর কোনো দরকার নেই, নোটেশন কমপ্লিকেটেড হয়ে যায়। অনেকে 3 দিবে, এখানে 3 না দিয়ে আমরা 3 দেব না। আর্গুমেন্ট দেখে বুঝবো এটা 3 ডাইমেনশনাল ডেল্টা ফাংশন না 2 ডাইমেনশনাল না 1 ডাইমেনশনাল, কনটেক্সট থেকে বুঝবো। তাহলে any vector A it could be in general, যদি আমার পার্টিকেলটা যদি মুভ করে through space, right? If my particle moves in 3 dimensions, then the wave এবং পার্টিকেলের স্টেটটা যদি হয় কেটে, তাহলে এই স্টেটের করসপন্ডিং যে ওয়েভ ফাংশন, দ্যাট বি ফাংশন অফ এক্স ওয়াই জেড। এই স্টেট যদি নেই, এটার ওয়েভ ফাংশন কি? এই স্টেটকে, যে কোনো স্টেটকে আমি তো এইভাবে লিখতে পারি, আইডেন্টিটি অ্যাক্টিং অন দ্যাট কেটে, এবং আইডেন্টিটি এইভাবে লিখবো ডি কিউবড আর মানে হচ্ছে ডিএক্স ডিওয়াই ডিজেড, কেট আর ব্রা আর, this is the wave function. It's a function of r corresponding to the ket A, corresponding to ket A, corresponding to the state A, অথবা ket A, or corresponding to the Hilbert space vector ket A. Corresponding to the Hilbert space vector ket A, the wave function is this. Wave function of any ket, এখানে ket A, is nothing but a representation of that ket in the coordinate representation. This is a continuous representation. সুতরাং এই রিপ্রেজেন্টেশনকে কলাম ম্যাট্রিক্স আকারে চিন্তা না করে ফাংশন হিসাবে চিন্তা করছি, বিকজ আরটা কন্টিনিউয়াসলি ভ্যারি করছে। আরটা যদি ডিসক্রিটলি ভ্যারি করতো, তাহলে এটা ফাংশন না বলে একটা কলাম ম্যাট্রিক্স আকারে চিন্তা করলে সুবিধাজনক হতো। ওকে, এখন আমি যেটা করতে চাই, স্কেলার প্রোডাক্ট অফ 2 ভেক্টরস ইন কোঅর্ডিনেট। আমরা যখন স্কেলার প্রোডাক্ট করব, হিলবার্ট স্পেসের দুটো ভেক্টর দিয়ে যদি বলি স্কেলার প্রোডাক্ট করো, বেস্ট হচ্ছে একটা রিপ্রেজেন্টেশনে গিয়ে স্কেলার প্রোডাক্ট করো। যে কোনো রিপ্রেজেন্টেশন তুমি যাও না কেন, স্কেলার প্রোডাক্ট মান একই হবে। একটা রিপ্রেজেন্টেশন ব্যবহার করে স্কেলার প্রোডাক্টটা করো। ওটা মানে কি, কিভাবে করবে দেখো। স্কেলার প্রোডাক্ট অফ 2 ভেক্টরস ইন কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন।
আমি তোমাকে দুটো ভেক্টর দিলাম, দুটো কেট দিলাম, কেট এ কেট বি, দুটোই নর্মালাইজেবল কেট, দে আর প্রপার কেট, they're non-finite. These two kets might represent two different states of the particle, ket A, ket B. আমি বললাম যে এই দুটো কেটের স্কেলার প্রোডাক্ট বের করো। তুমি কি করবে? এই যে কমার বাঁ পাশে যে কেটটা আছে সেই কেটের করসপন্ডিং ব্রা কত, ডুয়াল স্পেসে ভেক্টরটা লিখবে। ডুয়াল স্পেসে একটা ভেক্টর অরিজিনাল ভেক্টর স্পেস কেট স্পেসের ভেক্টরের উপরে অপারেট করে একটা সংখ্যা দেয়। এই তার মানে ket A corresponding যে bra আছে, that's some sort of a, it's called a functional. The functional acts on a vector, on a ket to give me a number. This bra A acts on ket B to give me a number. সেই নাম্বারটাকে বলে স্কেলার প্রোডাক্ট of ket A with ket B. এইভাবে ডিরাক ডিফাইন করে নিয়েছে। bra A কে এই স্কেলার প্রোডাক্ট আমি করতে চাই, ধরো ব্রা কেটে বাই ছিল বলে ফলে এখানে ব্রা এ দিতে হয়েছে। কেট বি যদি বাই থাকতাম তাহলে ব্রা বি দিতাম, কেট এ ডান দিকে থাকতো, তখন এটা কমপ্লেক্স কনজুগেট করে নিতে হবে। এটা কিভাবে করব? এই স্কেলার প্রোডাক্টটা যদি ক্যালকুলেট করতে চাই তবে ব্রা এ এবং কেট বি এর মাঝখানে তুমি ডিকম্পোজিশন অফ আইডেন্টিটি ব্যবহার করো, এই ইকুয়েশনটা ব্যবহার করো, এটা ঠিক মাঝখানে। তাই যদি করো তাহলে এখানে কি লিখবে? ডি কিউব বার হলো ব্রা এ তো আছেই, এই মাঝখানে দিচ্ছি ব্রা কেট আর ব্রা, শুধু এইটুকু দেখো কেট আর ব্রা আর ডি কিউব বার, এটা তো আইডেন্টিটি, আর সর্বডানে আছে বি। তাহলে এটা কি হলো? ডি কিউব বার। এইটাকে কি লিখবে এখন? এই যে ডান দিকে যেটা আছে, যে স্কেলার প্রোডাক্টটা আছে কেট বি ব্রা, খেয়াল রাখো কেট বি ব্রা, এটাকে তো বলেছি ওয়েভ ফাংশন অফ কেট বি ইন দ্য কোঅর্ডিনেট রেফারেন্স, এটাকেই বলা হয়েছে সাই বি অফ আর সংজ্ঞা অনুযায়ী। দিস ইজ দ্য ওয়েভ ফাংশন করসপন্ডিং টু কেট বি ইন কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন। ডান দিকে কেট বি, বাঁ দিকে ব্রা, এটাকে বলে ওয়েভ ফাংশন অফ কেট বি। তাহলে এটাকে লিখবো সাই বি অফ আর। এটা কত আমি উপরে লিখি, এটা কত? এ আর। এটা কি হবে? এটা তো এখন ওয়েভ ফাংশন হলো না, কেট এর ওয়েভ ফাংশন হলো না। কেট কে তাহলে ডান দিকে নিতে হবে। যদি এখানে অর্ডারটা উল্টে দেই আর এবং এ করি তাহলে ওটা সমান সমান করতে হলে স্টার দিতে হবে। এখন এটা কি? দিস ইজ দি ওয়েভ ফাংশন অফ দ্য কেট এ অ্যাজ এ ফাংশন অফ আর, ওটার স্টার। তাহলে এখানে লিখতে হবে সাই এ স্টার অফ আর, রাইট? এটাই হচ্ছে জেনারেল ফর্মুলা। আবার বলি, দুটো আরবিট্রারি ভেক্টর যদি থাকে, দুটো আরবিট্রারি ভেক্টরের মধ্যে স্কেলার প্রোডাক্ট নিতে চাও, কিভাবে নেবে? কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশনে কিভাবে নেবে? psi f star of r psi g of r d cubed r। আমি এই ফর্মুলাটাকে রিপিট করলাম এখানে, এখানে এ বি দিয়ে প্রকাশ করছি, এখানে এফ জি দিচ্ছি, একই তো কথা, একই তো ইলাস হলো, তাই না? আচ্ছা, তাহলে কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশনে এটা কত লেখো দেখি। কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশনে এটা কত হবে বলো? দুটো ভেক্টর আছে ফাই সাই, এটা ওয়াইনবার্গের নোটেশন লিখলাম, ডিরাকের নোটেশনে কেট ব্রা ফাই কেট সাই। এটার জন্য একটা ওয়েভ ফাংশন আছে ফাই অফ আর, এটার জন্য একটা ওয়েভ ফাংশন আছে সাই অফ আর। এটা তাহলে কি হবে বলো? এটা হবে ইন্টিগ্রাল, বাঁ দিকে ব্রা, তো ব্রা এর রিপ্রেজেন্টেশন কোঅর্ডিনেট স্পেসে কেটের রিপ্রেজেন্টেশন হচ্ছে ওয়েভ ফাংশন দিয়ে, বলো। পাই স্টার আর সুপ্রিয় স্টার হবে। সুপ্রিয় আমি লিখবো, হ্যাঁ
কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশনে ব্রা ফাই রিপ্রেজেন্টেশন হচ্ছে phi star of r, আর আর get psi রিপ্রেজেন্টেশন হচ্ছে psi of r d cubed r। ঠিক এইভাবে করব, তাই তো? ওয়েভ ফাংশন ব্যবহার করে এই স্কেলার প্রোডাক্টটা গঠন করব। তার মানে কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশনে করছি। স্যার এখন আমি তাহলে যদি এটা করতে চাই, হ্যাঁ তাহলে স্যার ডিফারেন্ট বলো। স্টেটের জন্য ওয়েভ ফাংশনের রিপ্রেজেন্টেশন ডিফারেন্ট হচ্ছে, তাই তো স্যার? ইয়েস, অবশ্যই অবশ্যই Yes, sir. অবশ্যই। ঠিক স্টেটে এক এক রকম রিপ্রেজেন্টেশন, এক এক রকম ওয়েভ ফাংশন। জি স্যার। ফাইয়ের জন্য যে ওয়েভ ফাংশন আর সাইয়ের জন্য যে ওয়েভ ফাংশন, দুটো ভিন্ন ফাংশন, জি স্যার। দুটো ভিন্ন ফাংশন। এখন if you take this scalar product of a vector in Hilbert space with itself, Weinberger notation, আর এটা ডিরাকের নোটেশন। ওকে, এটাকে কিভাবে করব? এটা হচ্ছে এই ব্রা সাই এর রিপ্রেজেন্টেশন হচ্ছে psi star of r, আর get psi এর ওয়েভ ফাংশন অথবা get psi এর রিপ্রেজেন্টেশন হচ্ছে psi of r ওয়েভ ফাংশন d cubed r। এখন এটা কিন্তু psi star psi একই psi এর psi star, তাহলে এটা হচ্ছে mod psi of r স্কয়ার d cubed r। এটা রিয়েল এবং ফাইনাইট, এবং এটা 1 করে নিয়েছি আমি। রিয়েল এবং ফাইনাইট, এটাকে আমি 1 করেছি। 1 যদি না হয়ে যদি 5 হতো, তাহলে এই ওয়েভ ফাংশনকে √5 দিয়ে ভাগ দিয়ে যেটা পেতাম বলতাম ওইটাই আমার ওয়েভ ফাংশন, তাহলে নতুন ওয়েভ ফাংশন নরমালাইজড হতো। ওকে, তাহলে স্কেলার প্রোডাক্ট অফ এ ভেক্টর উইথ ইটসেলফ ইজ অলওয়েজ রিয়েল, আর স্কেলার প্রোডাক্ট বিটুইন টু ডিফারেন্ট ভেক্টরস, এখানে ভেক্টর মানে ভেক্টর ইন হিলবার্ট স্পেস, স্কেলার প্রোডাক্ট বিটুইন টু ডিফারেন্ট কেটস, হিলবার্ট স্পেসের ভেক্টরকে কেটও বলে, ভেক্টরও বলে, স্টেটও বলে। ওকে, এইভাবে তুমি করবে। এখন আমি আরেকটু আবার দেখে নেই করতে চাই, সেটা হচ্ছে অপারেটরস in coordinate representation। অনেকে এটাই কারেক্ট কথা, কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন। অনেকে বলে ইন কোঅর্ডিনেট স্পেস, এটা কোঅর্ডিনেট স্পেস না, এটা তো হিলবার্ট স্পেস। হিলবার্ট স্পেসের একটা রিপ্রেজেন্টেশন করা হচ্ছে বাই দি আইগেনকেটস অফ দি কোঅর্ডিনেট অপারেটর। ঠিক আছে, এটা লোকে এটা বহুল প্রচলিত, এটা সবাই বোঝে। ইন কোঅর্ডিনেট স্পেস অথবা কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন একই কথা। একটা অপারেটর আছে হিলবার্ট স্পেস, একটা জেনারেল অপারেটর, এটা আমি লিখলাম রিপ্রেজেন্টেশন ছাড়াই লিখলাম, জেনারেল লিখলাম। অপারেটরের কাজ কি? অপারেটরের কাজ হচ্ছে অপারেটর অ্যাক্টস অন এ ket, on any ket in Hilbert space. That is, psi is a ket in Hilbert space, or psi is a vector in Hilbert space, or psi is a state in Hilbert space. একই কথা। Operator O acts on a ket in Hilbert space, gives me another ket, psi prime. এটাই হচ্ছে অপারেটর। এই ইকুয়েশনটা আমি অপারেটর ফর্মে লিখলাম, এখানে কোনো রিপ্রেজেন্টেশন লেখা হয়নি এই ইকুয়েশনে। এটাকে বলা হবে, এই ইকুয়েশনটা জাস্ট আমি বলছি, the action of an operator O on a Hilbert space vector is to produce another Hilbert space vector. এটাই হচ্ছে অপারেটরের কাজ। বিভিন্ন অপারেটর যদি সাইর উপরে অ্যাক্ট করো, তাহলে বিভিন্ন অপারেটর একই সাইর উপরে অ্যাক্ট করে ভিন্ন ভিন্ন প্রোডাক্ট, ভিন্ন ভিন্ন রেজাল্ট দেবে। এই যে ইকুয়েশনটা লিখলাম, এটাকে বলবো আমি রিপ্রেজেন্টেশন ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন। এটা যদি একটা ইকুয়েশন ধরো, এই ইকুয়েশনটা হচ্ছে রিপ্রেজেন্টেশন ইন্ডিপেন্ডেন্ট, কোনো রিপ্রেজেন্টেশন এখনো আমি ধরি নাই। ওকে, এটাকে অনেকে বলে ইটস অ্যান ইকুয়েশন ইন অপারেটর ফর্ম, অপারেটর ফর্ম বলে। এগুলো একটু সবগুলো কথা এক্স্যাক্টলি কারেক্ট না, কারণ অপারেটর ফর্ম মানে কি, এগুলো তো অপারেটর না, এগুলো তো কেটস। এখানে অপারেটর এক জায়গাতে আছে ও।
অনেকে বলে ইজ দ্য জেনারেল ফর্ম, জেনারেল ফর্মে লেখা আছে এই কোয়েশনটা। জেনারেল ফর্ম মানে হচ্ছে রিপ্রেজেন্টেশন ব্যবহার করি নাই, এই কথাটাই, আর কিছু না। এক একজন একভাবে বলবে, একটা কনফিউশন ক্রিয়েট করে অনেক সময়। ওকে, একটু একটু মিসলিডিং ভাবে কথা বলে, কিন্তু এগুলো বুঝে যায় লোকে। আমি এখন জানতে চাই, how can you express the operator O? Okay, what is the effect of the operator O on the wave function? অপারেটর ও কেট সাই এর উপরে অ্যাক্ট করে নতুন একটা কেট সাই প্রাইম আমাকে দিল। তাহলে সাইয়ের যে ওয়েভ ফাংশন কিভাবে পরিবর্তিত হয়ে নতুন ওয়েভ ফাংশন দিল? তার মানে সাইয়ের ওয়েভ ফাংশন এবং সাই প্রাইমের ওয়েভ ফাংশনের মধ্যে রিলেশনটা কি? How does the wave function change? সাইয়ের তো একটা ওয়েভ ফাংশন ছিল সাই আর, নতুন কেটের একটা ওয়েভ ফাংশন আছে সাই প্রাইম অফ আর। ওই দুটো ওয়েভ ফাংশনের মধ্যে কি সম্পর্ক? তার মানে আমি বলছি যে হোয়াট ইজ দ্য এফেক্ট অফ দ্য অপারেটর ও ইন কোঅর্ডিনেট স্পেস, অথবা হোয়াট ইজ দি অপারেটর ও ইন কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন, একই কথা। তাহলে আমি এই ইকুয়েশনকে কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশনে প্রকাশ করার চেষ্টা করি। দেখো, আবার নতুন করে ইকুয়েশন লিখছি, get psi primed equal to operator O get psi। আমি ধরো psi prime এর ওয়েভ ফাংশন at r চাই, at the geometrical point vector r, এটা ইউক্লিডিয়ান ভেক্টর r, এই পয়েন্টে এই psi prime এর মান চাই। তাহলে কিভাবে পাবো? আর এটা কি লিখলাম, লেফট হ্যান্ড সাইডে যে লেখা হলো এটা কি হলো? এটা তো হলো সাই প্রাইম অফ আর। তার মানে নতুন কেট যেটা পেলাম, নতুন কেটের ওয়েভ ফাংশন এট দ্য পয়েন্ট আর, ও অ্যাক্টিং অন পুরাতন কেট। পুরাতন কেটকে, পুরাতন মানে আগের কেটটাকে পুরনো কেট, ওল্ড কেট, এবং ট্রান্সফর্ম কেটকে নিউ কেট, অনেকে এইভাবে বলে। ও অ্যাক্টিং অন সাম কেট সাই গিভস মি এ নিউ কেট সাই প্রাইম। সাই প্রাইমের ওয়েভ ফাংশনের মান এট দ্য পয়েন্ট আর এইভাবে পাবো। সাই প্রাইমের সঙ্গে স্কেলার প্রোডাক্ট করবো ব্রার, তার মানে I take the overlap of psi prime with ket r, এটা হচ্ছে কম্পোনেন্ট অফ psi prime along r। ket r দিয়ে যদি আমি হিলবার্ট স্পেসের একটা ডাইরেকশন বুঝাই, ইউক্লিডিয়ান স্পেসের না, ket r দিয়ে যদি হিলবার্ট স্পেসের একটা ডাইরেকশন বুঝাই, তাহলে ket r কমা psi, তার মানে ব্রা আর ket psi, এটা কি মিন করে? এটা আমি দুই ভাবে বলতে পারি। দিস ইজ দ্য ওভারল্যাপ অফ ket psi with ket r, or it is the component of ket psi in the direction, in quotes, in the direction ket r। এই ket r টা কিন্তু একটা ডিরেকশন বলছি। ডিরেকশন মানে পূর্ব পশ্চিম বোঝাচ্ছে না এখানে। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উপর নিচ, এগুলো তো ইউক্লিডিয়ান স্পেসের ডিরেকশন, নর্মাল যে 3 ডাইমেনশনাল স্পেসের ডিরেকশন। আর আমি যদি বলি ket r is also a direction, সেই ডিরেকশনটা একটা ডিরেকশন, কথার কথা। কোন স্পেসের ডিরেকশন? হিলবার্ট স্পেসের একটা ডিরেকশন। এখন হিলবার্ট স্পেসটা একটা ম্যাথমেটিক্যাল স্পেস, সেখানে আবার ডিরেকশন কি? ওয়েল, আমি ইউক্লিডিয়ান স্পেসে যেরকম ডিরেকশনের জন্য একটা নর্মালাইজড ভেক্টর থাকে, একটা বেসিস ভেক্টর থাকে, একইভাবে যে কোনো বেসিস ভেক্টরকে ডিরেকশন বলা হবে। ওকে, তাহলে psi prime of r is nothing but the component of psi along ket r। এটা আমি চাচ্ছি। তাহলে বাঁ দিকে যদি আর এর সঙ্গে ব্রা আর এর সঙ্গে স্কেলার প্রোডাক্ট নেই, ডান দিকেও করতে হবে। আর ও r primed psi d cubed r prime ইন্টিগ্রাল। এখন এখানে একটা আইডেন্টিটি বসিয়েছি, এটা মিলে তো আইডেন্টিটি। তাহলে psi prime of r হচ্ছে psi prime of r
নূতন কেটের ওয়েভ ফাংশনের মান at the point r equal to এই যে এখানে যেটা আছে r get bra r o r prime this then আর এইটা হচ্ছে psi of r prime d cubed r prime। এখন দেখো এই জিনিসটা চিন্তা করো, খেয়াল রাখো, এখানে কিন্তু r is a continuous variable, আসলে তিনটা ভ্যারিয়েবল নিয়ে আর হয়েছে, r prime ও কন্টিনিউয়াসলি ভ্যারি করে। আর এই জিনিসটাকে বলা হয়, এই পুরো জিনিসটাকে বলা হয় matrix element of O in coordinate representation or coordinate space। এখন তুমি বলো এটা ম্যাট্রিক্স কোথায়? ম্যাট্রিক্স আমি জানি যে এগুলো যদি ডিসক্রিট হতো i, এখানে তাহলে r এর পরিবর্তে দিতাম i j, r প্রাইম পরিবর্তে দিতাম j, তাহলে এটা তো oij, এটা ij ম্যাট্রিক্স এলিমেন্ট অফ দি স্কয়ার ম্যাট্রিক্স, এভাবে বলতে পারতাম। এটাকে এখন ম্যাট্রিক্স এলিমেন্ট বলছি। তুমি ম্যাট্রিক্স এলিমেন্ট, এই যে ও কে যদি একটা ম্যাট্রিক্স আকারে চিন্তা করো, এটা একটা অন্য ধরনের ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের রোটা ইজ লেবেলড বাই r, কলামটা লেবেলড বাই r প্রাইম, কিন্তু r এবং r প্রাইম 1 2 3 4 করে ডিসক্রিট নয়, এগুলো কন্টিনিউয়াস। তাহলে এটাকে ম্যাট্রিক্স আকারে চিন্তা না করে I can think of this, এই পুরো জিনিসটা as a function of two variables r and r prime। ফাংশন হিসেবে চিন্তা করাই তো ভালো, বিকজ এই rটা একটা ইন্ডেক্স আকারে যদি চিন্তা করো, ইন্ডেক্সটা যদি ডিসক্রিট না হয়, তাহলে you are better off, right, thinking of that index as a functional variable. O is a function of r, O is a function of r prime, okay? এটাকে অনেকে বলে কার্নেল অফ দ্য অপারেটর ও, এটাকে অনেকে বলে কার্নেল অফ দ্য অপারেটর ও ইন কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন। তাহলে এইভাবে আমাকে একটা কমপ্লিকেটেড ফর্মুলা হলো পুরনো, তাহলে কিভাবে হবে? পুরনো ভেক্টর, পুরনো স্টেট, যেটা পুরনো কেট সাই এর ওয়েভ ফাংশনকে গুণ দিবে বাই দিস কার্নেল r প্রাইম এবং ইন্টিগ্রেট ওভার r প্রাইম, ফলে তুমি ওটা করার পরে তুমি নতুন কেটের ওয়েভ ফাংশন পাবে একটা r। তাহলে তোমাকে নতুন কেটের ওয়েভ ফাংশন সাই প্রাইমের ওয়েভ ফাংশন এট দ্য পয়েন্ট r পেতে গেলে পুরনো কেটের ওয়েভ ফাংশন সব পজিশনের জন্য তোমাকে জানতে হবে, কারণ r প্রাইমের উপর ইন্টিগ্রেশন করছি। তারপরে প্রতিটা পজিশনের ওয়েভ, পুরনো কেটের ওয়েভ ফাংশনের মান প্রতিটা পজিশনকে করসপন্ডিং কার্নেল দিয়ে গুণ দিয়ে ইন্টিগ্রেট করতে হবে, বেশ কঠিনই আছে, ঠিক আছে? এইভাবে তোমাকে নতুন কেটের ওয়েভ ফাংশন করতে হবে। কিন্তু কোনো অপারেটরের বেলায় এই কার্নেলটা খুব সোজা হয়ে যায়। কার্নেলটা যদি ডেল্টা ফাংশন হয়, তখন বলবো যে এই ম্যাট্রিক্স এলিমেন্টটা ডায়াগোনাল। যেমন ধরো আমি যদি বলি coordinate operator in coordinate representation, আমি এটা চাই, আমি এই কোঅর্ডিনেট অপারেটর নিলাম, এটা চাই, এটার এই ম্যাট্রিক্স এলিমেন্টটা চাই, তাহলে তো আমার হবে। এই ম্যাট্রিক্স এলিমেন্ট আমি চাই। আমি তো জানি r hat acting on any ket r equal to r ket r। এখানে যদি প্রাইম দিতাম তাহলে এখানে প্রাইম, ওকে, এটা আমি জানি। এটা যদি হয় তাহলে এই ম্যাট্রিক্স এলিমেন্টটা কত? এই r hat operator acting on ket r prime
এই কেটটাকে আইগেন ভ্যালু দিয়ে লেবেল করা হয়েছে আর প্রাইম, তাহলে কি দেবে আমাকে? নাম্বার আর প্রাইম, এটা নাম্বার কিন্তু আর প্রাইম নাম্বার দিয়ে ভেক্টর গঠন আর প্রাইম টাইমস কেট আর প্রাইম। তাহলে ব্রা আর তো আগে থেকে ছিল কেট আর প্রাইম। তাহলে আর প্রাইম এখানে কিন্তু অপারেটর না, এটা এটা আর প্রাইম ভেক্টর। আর এটা কি? এটা তো ডেল্টা ফাংশন। তাহলে এটাকে বলা হবে ডায়াগোনাল। যদি ডেল্টা ফাংশন হয় তাহলে বলা হবে ডায়াগোনাল। ডিসক্রিট ইন্ডেক্স হলে ডায়াগোনাল কখন বলে? যদি ডিসক্রিট হতো এগুলো যদি ডিসক্রিট হতো তাহলে এটা বলতাম আই জে। এখানে যদি আর আই ডায়াগোনাল। এখন আমার এই ইন্ডেক্স গুলো ডিসক্রিট নয়, এই আর ডিসক্রিট নয়, আর প্রাইম ডিসক্রিট নয়, তাহলে কন্টিনিউয়াস। ফলে এখানে ক্রনিকাল ডেল্টা লেখা যাবে না, এইটা লেখা যাবে না, ডেল্টা আর আর প্রাইম বলে লেখা যাবে না, কারণ তার ডিসক্রিট না। তাহলে কন্টিনিউয়াস বলে ডিরেক্ট ডেল্টা আর মাইনাস আর প্রাইম লিখতে হবে। ওকে, এখন তাহলে এটা দাঁড়ালো, এটা আবার নতুন করে লিখি। Matrix element of the operator R in coordinate representation হচ্ছে R prime delta R minus R prime, এবং যেহেতু এখানে ডেল্টা ফাংশন আছে, এখানে R prime থাকা এবং R থাকা একই কথা। আর এটা তো বুঝতে পারছো কেন? ডেল্টা ফাংশন দিয়ে আলটিমেটলি আরেকটা ফাংশন দিয়ে গুণ দিয়ে ইন্টিগ্রেট করা হবে। ইন্টিগ্রেট করার সময় এখানে আর প্রাইম থাকুক কিংবা আর থাকুক একই কথা, কারণ ডেল্টা ফাংশন বলছে আর এবং আর প্রাইম সমান হতে হবে, সমান না হলে এটা শূন্য। তাহলে বলবো যে এটা ডায়াগোনাল হলো, এটা ডায়াগোনাল। তাহলে ধরো এখন আমার প্রশ্ন হচ্ছে what is the effect of the coordinate operator on the wave function of a ket? এটা আমার প্রশ্ন। ওয়েভ ফাংশন উপরে কোঅর্ডিনেট অপারেটর কিভাবে অ্যাক্ট করে? তাহলে আমি একটা অপারেটর ইকুয়েশন লিখি। আগে একটা অপারেটর ইকুয়েশন একটা জেনারেল ফর্মে লিখি। আমার ধরো কোঅর্ডিনেট অপারেটর আছে r hat, this acts on any arbitrary ket। ধরো যে কোনো হিলবার্ট স্পেসের যে কোনো একটা আরবিট্রারি কেটের উপরে অ্যাক্ট করে আমাকে একটা নতুন দিল সাই প্রাইম। এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে পুরনো কেট সাইয়ের যে ওয়েভ ফাংশন আর কেট সাই প্রাইমের একটা ওয়েভ ফাংশন আছে, তারা কিভাবে রিলেটেড টু ইচ আদার? ওকে, কোঅর্ডিনেট অপারেটর অ্যাপ্লাই করে সাই থেকে কেট সাই প্রাইমে গেছি আমি। তাহলে হাউ আর দ্য ওয়েভ ফাংশনস রিলেটেড সেটা জানতে গেলে আগের মতো প্রকাশ করো, আর আগের মতোই প্রসিড করো। আগে ওখানে ও ছিল, এখন আমার আর আছে, ও দিয়ে যে কাজ করেছি এখন আর দিয়ে সে একই কাজ করছি। ও মানে জেনারেল। এখন দাও ব্রা আর, মাঝখানে আর অপারেটর কেট সাই দিলাম। এখন এইখানে একটা ডিকম্পোজিশন অফ আইডেন্টিটি করো। ব্রা আর operator R, get R prime, bra R primed, get psi d cubed R prime. এই যে এটা তো আইডেন্টিটি। তাহলে এখন দেখো এই ম্যাট্রিক্স এলিমেন্ট তো ডায়াগোনাল। এখানে তুমি ইচ্ছা করলে আর ডেল্টা আর মাইনাস আর প্রাইম দিতে পারো, অথবা ডেল্টা ফাংশন যেহেতু আছে আর প্রাইমও দিতে পারো, তোমার ইচ্ছা। আর এটা কি? এটা তো হচ্ছে সাই অফ
r prime, wave function of the old ket, পুরনো ket, অথবা যেটা আর যে কেটের উপর অপারেট করেছে সেটাকে বলছে পুরনো কেট। সে পুরনো কেটটা নতুন কেটে রূপান্তর করেছে, আরেকটা কেটকে বলছে নতুন কেট। এটা হচ্ছে ket psi এর corresponding wave function at the point r prime, psi r prime, d cubed r prime। আর বাঁদিকে কি হচ্ছে? বাঁদিকে হচ্ছে নতুন কেটের corresponding wave function at the point r। এইভাবে এখন তো ডেল্টা ফাংশন যেহেতু আছে, এই ইন্টিগ্রেশন আমি খুব সহজে করে ফেলতে পারি। ডেল্টা ফাংশন দিয়ে ইন্টিগ্রেশন করলে কি হবে? ইন্টিগ্রেশন খুব সহজ। যেখানে যেখানে r প্রাইম আছে সেখানে r বসিয়ে দিলেই ইন্টিগ্রেশন হয়ে গেল। এই ডেল্টা ফাংশন দিয়ে এই ইন্টিগ্র্যান্ড, এটা হচ্ছে আমার ইন্টিগ্র্যান্ডকে ডেল্টা ফাংশন দিয়ে গুণ দিয়ে ইন্টিগ্রেশন করছি ওভার r প্রাইম। মান কি হবে? মান হবে ভ্যালু অফ দিস ইন্টিগ্র্যান্ড এট দ্য পয়েন্ট r, কারণ r প্রাইম r এর সমান হলেই তখন এটা হবে। কারণ আমি ডেল্টা ফাংশনের সংজ্ঞা জানো তো, ডেল্টা r minus r primed f of r primed d cubed r prime is f of r। এটা তো ডেল্টা ফাংশনের সংজ্ঞা। এটা সংজ্ঞা ব্যবহার করে আমি কি পাবো? r psi of r। তার মানে কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশনে অপারেটর r এর এফেক্ট হলো is to multiply the old wave function by r, by the eigenvalue r। তাহলে কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশনে কি হলো? কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশনে যে কোনো কেট যদি নাও, ইন কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন এই কেটের রিপ্রেজেন্টেশন হচ্ছে এইটা, এটাকে যে বলি আমি psi of r। অপারেটর r এর কোঅর্ডিনেট স্পেসের রিপ্রেজেন্টেশন হচ্ছে জাস্ট নাম্বার r দিয়ে গুণ দেওয়া। Effect of operator r on a ket is simply to multiply the wave function of the ket by the Euclidean vector r। আবার বলি, the effect of the operator r on a ket is simply to multiply the wave function of that ket by r। তার মানে একই কথা, নতুন কেটের ওয়েভ ফাংশন at the point r is r times পুরনো কেটের ওয়েভ ফাংশন at the point r। এখন স্যার এটাকে একটু ফর্মালি আমি হ্যাঁ বলো স্যার। এই যে আমরা স্যার এক রিপ্রেজেন্টেশন, স্যার আমরা যে স্যার এই কার্নেলটা ইউজ করে স্যার হয়েছে যে নতুন স্টেটের জন্য ওয়েভ ফাংশনের রিপ্রেজেন্টেশন বের করলাম। স্যার এখানে প্রবাবিলিটির কি হবে স্যার? মানে প্রবাবিলিটি আগের স্টেটে পাওয়ার প্রবাবিলিটি আর নতুন স্টেটে পাওয়ার প্রবাবিলিটি কি ডিফারেন্ট হবে স্যার? চেঞ্জ হবে। জি স্যার, ওয়েভ ফাংশন ডিফারেন্ট। চেঞ্জ হলে প্রবাবিলিটিও চেঞ্জ। জি স্যার, ডিপেন্ড হবে, শিওর। একটা নির্দিষ্ট লোকেশন, একটা নির্দিষ্ট ছোট ভলিউমে থাকার প্রবাবিলিটি ডিপেন্ড করে স্টেটের উপরে। জি স্যার, এটা পরিবর্তিত হয়েছে, সাই থেকে সাই প্রাইমে গেছে, প্রবাবিলিটিও পরিবর্তন হবে। জি স্যার, সেটা আমরা যখন আগামী লেকচারে, পরের লেকচারে যখন আমরা পস্তুলেট আলোচনা করব, সেখানে আমরা এগুলোকে বিস্তারিত আলোচিত হবে। জি স্যার। আচ্ছা, এখন আমি দেখো একটা ম্যাথমেটিক্যাল একটা এলিগেন্স, একটা নোটেশন দেখাই। এটা তো আমি or acting on r operator acting on any eigenket r prime gives me vector r prime times ket r prime। এটা তো আমি জানি। তাহলে এটা কত? আচ্ছা, এখানে r prime হতো আর এটা আমি এখন দেখাবো যে এটা হচ্ছে r টাইমস ব্রা। কারণ এই rটা তো আমি ধরে নেব যে rটা হার্মিশন অপারেটর। এটা যদি হার্মিশন অপারেটর হয় তাহলে এটাও সত্যি হবে।
R acting on bra R gives me R times bra R. এটা দেখি প্রমাণ করে দেখি দেখো এটা সেই আগের operator R acting on psi for any psi আমি এটা তো হচ্ছে psi prime তাই তো এটা হচ্ছে psi prime এর ওয়েভ ফাংশন or operator R primed psi এটা হচ্ছে or decoupled or primed psi decoupled R prime আমি এখনো ডেল্টা ফাংশন লিখলাম না এই R prime decoupled R prime এটা আইডেন্টিটি তাহলে কি হলো আইডেন্টিটি যদি হয় তাহলে এখানে হলো R তাহলে কি হলো দেখো এটা 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 বাম পাশেরটা আবার এখানে লিখি R hat psi এটা এটা আগেরটাই বলছে দেখো এটা আমি একটু অন্যভাবে বললাম এখানে ডেল্টা ফাংশন ব্যবহার না করে এটা তো psi প্রাইম নতুন কেটের ওয়েভ ফাংশন হচ্ছে পুরনো কেটের ওয়েভ ফাংশনকে r দিয়ে গুণ দিলেই যা হয় সেটা পাচ্ছি সেই কারণে বলছি r hat in coordinate representation is replaced by this Euclidean free vector r এটা অন্য ভাষায় প্রকাশ করতে পারি এভাবে দেখো এই যে psi এটা তো any psi is any ket in Hilbert space তাই যদি হয় তাহলে এই psiটা যদি তুলে দেই আমার ইকুয়েশন থেকে I get an operator equation bra r আর এখানে ডান দিকে কেটা বাম দিকে ডান দিকে কেটা না ডান দিকে অপারেটর আর বাম দিকে ব্রা আর এখানে অপারেটর আর কেট আর অপারেটর আর অ্যাক্টিং অন ব্রা ব্রার উপর অ্যাক্টিং বাম দিকে হয় একটা অপারেটর যখন ব্রার উপর অ্যাক্ট করে ব্রাটাকে আমরা অপারেটর বাই লিখি আমাকে কি দিচ্ছে সাইটাকে তুলে দিয়েছি বিকজ এনি সাই আর এটা একটা নাম্বার টাইমস ব্রা এটা কিন্তু কমপ্লিট হলো না কমপ্লিট করতে গেলে এখানে ডান দিকে একটা কেট বসাতে হবে ডান দিকে একটা হিলবার্ট স্পেসে কেট বসাতে হবে যে কোনো কেট যেহেতু যে কোনো কেটের বেলা এটা সত্যি তাহলে এই ফর্মে লিখতে পারি তাহলে এটা হচ্ছে ফাইনালি দাঁড়ালো অপারেটর আর অ্যাক্টিং অন কেট আর equal to r times ket r কথাগুলো উল্টা পাল্টা হয়ে যায় ket r bra r r তিন রকমের r ket r bra r এমনি আর খালি শুধু r কথাগুলো উল্টা পাল্টা হলে চলবে না উল্টা করে লিখলে bra r অপারেটর চার রকমের আর চার রকমের অপারেটর আছে ইকুয়াল টু আর ব্রা এই ইকুয়েশনে বলছে that the effect of operator r on any ket is to multiply the wave function of that ket by ছোট হাতের r okay আবার লিখি অপারেটর আর এখানে ব্রা আর ইকুয়াল টু আর ব্রা
এখন যদি ডান দিকে একটা সাই বসাই দেই, get psi, brother get psi equal to r bra r get psi. এখন দেখো এটা r operator acting on get psi is Newton get psi prime, তাহলে বাঁ দিকে হচ্ছে bra r get psi prime পরিবর্তিত get psi prime equal to ডান দিকে যা আছে তাই থাকলো। এটা কি? এটা তো হচ্ছে ওয়েভ ফাংশন অফ দ্য get psi, পুরনো গেটের ওয়েভ ফাংশন। এটা মাল্টিপ্লাইড বাই ইউক্লিডিয়ান ভেক্টর r gives me what? নতুন গেটের পরিবর্তিত গেটের ওয়েভ ফাংশন। তার মানে বলছি যে effect of operator r hat on psi, effect of operator r hat on psi, দুইভাবে বলতে পারো, effect of operator r hat on psi is to produce a new get psi prime, and wave function of the new get psi prime is such that it is found by multiplying the wave function of the old get by r. Okay, so অন্য ভাষায় বলতে পারো, the effect of the operator of r on a get psi is to multiply, right, the wave function of the get by r, so that I get the wave function of the new get. Okay, এভাবে অনেকে লেখে আর কি। অলরাইট, এখন আমি স্ক্রিন শেয়ার করছি। এগুলো একটু নোটেশন ব্যাপারগুলো কোথায় কি গেল? ফেসবুক এত নোটিশ আসে, এগুলো কিন্তু তোমাদের বারবার করে লিখে লিখে তোমাদের আয়ত্তে আনতে হবে। এই যে এটা আমি অন্যভাবে লিখতে পারতাম আমি, আর তো হারমিশিয়ান, এত না করে আর তো হারমিশিয়ান, তাহলে এটা সত্যি হয় আর অ্যাক্টিং অন গেট আর ইকুয়াল টু আর, এটাকে কনজুগেট করলে তো এটা হবে আর অ্যাক্টিং অন ব্রা আর ইকুয়াল টু ব্রা আর গুণ আর ছোট হাতের আর। এটা কিন্তু অপারেটর না, that is bra r is an eigenbra of r operator with eigenvalue ছোট হাতের r. Equation 12 gives the effect of r on a wave function immediately. এটা যদি লেখা থাকে ওয়েভ ফাংশনের উপরে r এর অ্যাকশনটা কি, সেটা এখান থেকে সরাসরি পেয়ে যাবে। কিভাবে পাবে? ডান দিকে শুধু একটা কেট বসিয়ে দাও, আমি এটা করলাম একটু আগে। তাহলে নতুন কেট আর অ্যাক্টিং অন সাই gives me নতুন কেটের ওয়েভ ফাংশন আর, পুরাতন কেটের ওয়েভ ফাংশন আর গুণ আর, এখানে ভেক্টর আর এর উপরে ভেক্টর হবে, এখানে আর এর উপরে ভেক্টর হবে। The wave function of get r psi is simply the wave function of get psi multiplied by r, vector r. এখন স্যার হারমিশিয়ান অপারেটর, স্যার এক্সট্রা তো হারমিশিয়ান অপারেটর। স্যার হারমিশিয়ান অপারেটর না হলে স্যার হইছে যে এটা ইনশিওর করা যাবে না যে ডুয়াল স্পেসে স্যার একই ভাবে ম্যাপ করছে, মানে একই ইফেক্ট মানে ওয়েভ ফাংশন ম্যাপ করছে। রাইট 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 রাইট। আর আমরা এটা যে হারমিশিয়ান আমরা প্রমাণ করি নাই, কিন্তু এটা হারমিশিয়ানই হবে, আমরা প্রমাণটা পরে করব। ওকে, যেহেতু হারমিশিয়ান প্রমাণ করি নাই সেহেতু ওই একটু ঘটনা পেছানো করতে হয়েছিল আমাদের। এখন প্রমাণ হলো যা আরটা হারমিশিয়ান। ওকে, আমি আবার ইয়েতে যাই। এখন ধরো ফাংশন অফ অ্যান অপারেটর, এই কথাটার মানে কি? একটা আমি ধরলাম, ধরো ফাংশন অফ অ্যান অপারেটর এক্স হ্যাট, এটার মানে কি? ফাংশন অফ অ্যান অপারেটর মানে কি? এটার মানে হবে যদি
a function of a number x, function of a variable. It's a function of a variable. It's a function of an variable. A variable to operator. তাহলে function to operator. It's a function of a variable. কিন্তু এই variable একটা real number. ধরো আমার একটা function of x আছে. X to operator না. X is a real variable. X is not an operator. X is a variable. Function of a real variable. F is a real function of a real variable. Suppose f is the real function of a real variable. Wave function কিন্তু যখন লিখি তখন wave function হয় complex function of a real variable. Okay? আমি ধরছি a real function of a real variable. যেমন sin x is a real function of a real variable x. তাই তো? Psi of x is e to the power minus x. It's a real function of the real variable x. Okay. A function of x star, তোমার একটা power series থাকতে হবে। সব ফাংশনের power series থাকে around x equal to 0. Around x equal to 0, you should be able to expand f of x as a power series. Around x equal to 0. As a convergent power series. তাই যদি হয় তাহলে f naught প্রথম টার্মে কোনো x নাই, দ্বিতীয় টার্মে একটা x, তৃতীয় টার্মে x স্কয়ার, এভাবে আপ টু ইনফিনিটি। এটা কি করলাম? এটা একটা টেইলর সিরিজ না, অথবা ম্যাকলরিন সিরিজ অফ এ ফাংশন অফ x। এমন একটা ফাংশন নিলাম, রিয়েল ফাংশন অফ এ রিয়েল ভ্যারিয়েবল, যেটার একটা পাওয়ার সিরিজ এক্সপেনশন আছে অ্যারাউন্ড x ইকুয়াল টু 0। এটা সংখ্যা, যে কোনো এক বিন্দু x এ এটার একটা। এখন যদি তুমি করো এখানে এই x এর এই ভ্যারিয়েবল x এর পরিবর্তে যদি তুমি x অপারেটর বসিয়ে দাও, তাহলে এটা হবে f naught প্লাস f1 x অপারেটর প্লাস f2, একই পাওয়ার সিরিজ, শুধু x এর জায়গায় x অপারেটর বসিয়ে দিয়েছি। There will be a function f, একই ফাংশন f of the operator x. তাহলে পুরোটা ফাংশন f is also the function. তাহলে এখানে কি হবে? এখানে তো f naught, এখানে f naught সংখ্যা, আর এটা তো পুরোটা অপারেটর। তাহলে আসলে এখানে f naught টাইমস আইডেন্টিটি অপারেটর বসাতে হবে। f naught টাইমস 1, f1 টাইমস x, এইভাবে তো। তাহলে এখানে এটা যদি করো, f of operator x, x hat equal f naught identity, f1 x hat, f2 x hat squared, এই করে যাচ্ছে। It's a function of x hat. পুরো ফাংশনটা একটা অপারেটর। It's an operator. It's a function of the operator x hat. Okay? And whole thing is an operator. ধরো আমার একটা আছে, v is a function of 3 variables x, y, z. আপাতত এগুলো অপারেটর নয়, x, y, z আর নাম্বারস। তাহলে অ্যারাউন্ড দ্য অরিজিন এটা একটা পাওয়ার সিরিজ লিখতে পারো। এটা পাওয়ার সিরিজ কিভাবে হবে? একটু কমপ্লিকেটেড হবে। প্রথম টার্মে কোনো কিছু পাওয়ার থাকবে না, তাহলে alpha 1 x, alpha 2 y, এটা লিনিয়ার টার্ম, পাওয়ার সিরিজের লিনিয়ার টার্ম। তারপরে beta 1 x squared, beta 2 y squared, beta 3 z squared plus beta 1 2 xy
plus beta 1 3 xz plus beta 2 3 yz এগুলো হচ্ছে সব quadratic terms, right? আমি কি করব তারপরে cubic terms তারপরে quadratic terms এগুলো এখন অনেক বড় বড় হয় quadratic terms তারপরে কি ফিফথ পাওয়ার এইভাবে একটা পাওয়ার সিরিজ লেখা যাবে What have I done? I have expanded a function of x, y, z as a power series in the three variables. এটা হচ্ছে একটা constant term যেখানে কোন সবগুলোর একটা constant term constant times আর এগুলো হচ্ছে linear term quadratic terms cubic terms অনেকগুলো আসবে quadratic terms আরো অনেক সংখ্যা আসবে এইভাবে আসবে এটা আমি সব সময় করতে পারি এখন যদি তুমি চিন্তা করো এই x y z এর পরিবর্তে x hat y hat z hat দিলে তাহলে এগুলো সব অপারেটর হবে আলফা 1 গুলো তো সংখ্যা v নট একটা সংখ্যা v নটের সঙ্গে একটা অপারেটর দিতে হবে আইডেন্টিটি অপারেটর আর x তো অপারেটর হয়ে গেল x hat y অপারেটর z hat x hat স্কয়ার y hat স্কয়ার এভাবে যদি করতে থাকো তাহলে কি হলো you get a function of the three operators x hat y hat z hat পুরো জিনিসটা একটা অপারেটর whole thing on the axis is an operator okay আমরা অনেক সময় লিখব এটা v is a function of it's an operator valued function of an operator v is a function of the operator r hat যখন বলি অপারেটর ভেক্টর r hat আসলে তিনটা অপারেটর x hat y hat z hat v is a function of x hat y hat v is a function of x hat y hat z hat এটা আমি বলবো v is a function of r hat এই তিনটা x y z কে একটা নোটেশন নিয়ে আসলাম ভেক্টর r দিলাম কিন্তু ওটা অপারেটর তাহলে পুরো জিনিসটা ইজ অ্যান অপারেটর সো I can have functions of an operator. Operator hole I can have functions of an operator. যেমন ধরো আমি যদি একটা অপারেটর চিন্তা করি টু দ্য পাওয়ার আলফা a hat এটা কেমন ধরনের ফাংশন এটা একটা বলতে পারো এক্সপোনেনশিয়াল ফাংশন এটা কি লেখা যাবে নিশ্চয়ই লেখা আমি তো এটা লিখতে পারি ই টু দ্য পাওয়ার আলফা x এর পাওয়ার সিরিজ আমি লিখতে পারি x যদি নাম্বার হয় ই টু দ্য পাওয়ার আলফা x এর পাওয়ার সিরিজ লিখতে পারি না প্রথম টার্মটা কি 1 পরের টার্মটা কি আলফা x দ্বিতীয় টার্মটা কি আলফা স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল x স্কয়ার তৃতীয় টার্মটা কি আলফা কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল x কিউব এই করে করে ইনফিনিট সিরিজ এখন x এর পরিবর্তে যদি a লেখো তাহলে এটা পাচ্ছো তাহলে এটা কেমন ধরনের ই টু দ্য পাওয়ার আলফা a hat কেমন ধরনের অপারেটর এখানে 1 না বলে আইডেন্টিটি অপারেটর আলফা তো একটা সংখ্যা এটা একটা প্যারামিটার আলফা x না বলে a ওকে এখানে আলফা একটা সংখ্যা 2 ফ্যাক্টোরিয়াল এখানে x অপারেটরের স্কয়ার অপারেটর স্কয়ার তো আমি জানি অপারেটর স্কয়ার মানে হচ্ছে সেই একই অপারেটর পরপর দুইবার অপারেট করবে প্লাস আলফা কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল অপারেটর x এর কিউব এই করে করে যাব তাহলে আমি এটা বলে এক্সপোনেনশিয়াল অপারেটর এটা a x কেন a এটা a x এর পরিবর্তে a বসান ই টু দ্য পাওয়ার আলফা x hat করলে ওটা x এর পরিবর্তে x hat বসান so you know what's an operator valued function what's the function of an operator function of an operator is also an operator so a function of an operator can act on a ket to give me a new ket এখন আমি এখানেই শেষ করতে চাচ্ছি